বিশ্ব অর্থনীতির সামনে যেন একটা অদৃশ্য ঝড় ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছিল। আর এখন সেই ঝড়ের প্রথম ধাক্কা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে শেয়ার বাজারে। শেয়ার বাজারে এ যেন বিপদের সংকেত। বিনিয়োগকারীদের মুখে উদ্বেগ আর অর্থনীতির ভেতরে এক অদৃশ্য চাপ, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে আগামী সপ্তাহ থেকে এক বিশাল আর্থিক মন্দার মুখোমুখি হতে চলেছে বিশ্ব, মনে করছেন বিশেষজ্ঞরা। 3 দিন ওপরের দিকে উঠেছিল শেয়ার বাজার, তবে আজ আবার নতুন করে তলিয়ে গেল স্টক মার্কেট। আসলে মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব ধীরে ধীরে তেল যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। একাধিক গ্যাস এবং তেল উত্তোলন কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে মিসাইল এবং ড্রোন হামলা, যার ফলে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। এদিন প্রতি ডলার তেলের দাম $113 পৌঁছে গিয়েছে। তার ফলেই প্যানিক মোডে চলে গিয়েছে এশিয়ার মার্কেট। পড়তে শুরু করেছে ভারতের শেয়ার বাজারও। বৃহস্পতিবার দিনের শুরুতেই 1900 পয়েন্ট তলিয়ে যায় সেন্সেক্স এবং খারাপ হাল হয় নিফটিরও। 550 পয়েন্ট নেমে গিয়েছে নিফটি। সেন্সেক্স এবং নিফটিতে ক্র্যাশ বৃহস্পতিবার। সপ্তাহের চতুর্থ ট্রেডিং দিনে সেন্সেক্স 74,750 পয়েন্টে শুরু করে, তারপর কয়েক মিনিটেই সেটা 74,685-তে নেমে যায়। আর বুধবার এর ক্লোজিং হয়েছিল 76,704 পয়েন্টে। একই হাল নিফটিরও। আগের দিনের ক্লোজিং 23,777 পয়েন্ট থেকে নেমে 23,197 পয়েন্টে দিন শুরু করে এই সূচক, যার ফলে বড় ক্ষতি হয় বিনিয়োগকারীদের। সারা বিশ্বে শেয়ার বাজারে তলিয়ে গিয়েছে। শুধু ভারত নয়, সারা পৃথিবীর স্টক মার্কেটের হালই আজ খারাপ, কারণ কাতারের সর্ববৃহৎ এলএনজি প্ল্যান্টে হয়েছে হামলা। তারপরে $113 পৌঁছে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। পড়তে শুরু করেছে এশিয়ার মার্কেট। এদিন জাপানের নিক্কেই পড়ে যায় 1500 পয়েন্টের বেশি। ওদিকে হংকংয়ের হ্যাংসাং 500 পয়েন্টের বেশি নেমে যায়। দক্ষিণ কোরিয়ার কোসপি পড়ে 1.50 পয়েন্ট। কোন কোন স্টকের হাল খারাপ? এদিন শোচনীয় অবস্থা অধিকাংশ স্টকেরই। এক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকের শেয়ার 4.50%, এল&টি শেয়ার 3.50%, ইন্টারনালের শেয়ার 3%, বাজাজ ফিনান্সের শেয়ার 2.80, অ্যাক্সিস ব্যাংকের শেয়ার 2.75, এশিয়ান পেইন্টসের শেয়ার 2.60%, কোটাক ব্যাংকের শেয়ার 2.56%, M&M এর শেয়ার 2.40%, আদানি পোর্টসের শেয়ার 2.35% এবং ইন্ডিগোর শেয়ার 2.30% পড়ে গিয়েছে। ভারতের বাজারে এই অস্থিরতার সব থেকে বড় প্রতিফলন দেখা গেছে বিএসসি সেন্সেক্সে। সূচক হঠাৎ করে বড় ধাক্কা খেয়েছে এবং এই পতন শুধু সংখ্যার নয়, বরং বিনিয়োগকারীদের আস্থার পতন। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে যা হয় ঠিক সেটাই হচ্ছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রি করছেন, বড় ফান্ডগুলো তাদের অবস্থান কমাচ্ছে, আর তার ফলে বাজার আরও নিচের দিকে নামছে। আর এই সংকটের পেছনে সবথেকে বড় কারণ হিসেবে উঠে আসছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইউনাইটেড স্টেটস, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত শুধু আঞ্চলিক নয়, এটা এখন একটা বিশ্বের অর্থনৈতিক সংকটে পরিণত হবার পথে। অ্যাক্সিস ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং অ্যাক্সিস ক্যাপিটালের গ্লোবাল রিসার্চ প্রধান নীলকান্ত মিশ্র তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তার মতে যদি এই সংঘাত আরও 4 সপ্তাহ ধরে চলে, তাহলে বিশ্ব অর্থনীতি একটা বড় মন্দার দিকে ধাবিত হতে পারে। এই সতর্কবার্তার পেছনে রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ: জ্বালানি সরবরাহে বিঘ্ন। বর্তমানে বিশ্বের প্রায় 7% জ্বালানি সরবরাহ এই সংঘাতের কারণে প্রভাবিত হয়েছে। সংখ্যাটা হয়তো শুনলে ছোট মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা একটা বিশাল ধাক্কা, কারণ আধুনিক অর্থনীতি পুরোপুরি নির্ভর করে জ্বালানির ওপর। মিশ্র ব্যাখ্যা করেছেন, সমস্যা শুধু তেলের দাম বাড়া নয়, বরং প্রকৃত অর্থে জ্বালানির ঘাটতি তৈরি হওয়া। যদি বিশ্বজুড়ে 4 থেকে 5% জ্বালানি সরবরাহ কমে যায়, তাহলে একই অনুপাতে বিশ্ব জিডিপির ওপর ঝুঁকি তৈরি হয়। অর্থাৎ জ্বালানি সংকট সরাসরি অর্থনৈতিক উৎপাদনকে প্রভাবিত করে। এই পরিস্থিতিতে তেলের দাম কিভাবে নির্ধারিত হয় সেটাও বদলে যায়। সাধারণত তেলের দাম নির্ভর করে উৎপাদন খরচ এবং চাহিদার ওপর, কিন্তু সংকটের সময় দাম বাড়তে থাকে যতক্ষণ না কিছু ক্রেতা ব্যবহার কমাতে বাধ্য হয়। একে বলা হয় ডিমান্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ চাহিদা কমিয়ে দেবার মাধ্যমে বাজারকে ভারসাম্যে আনা। আর এই জটিল পরিস্থিতির মধ্যেও একটা প্রশ্ন উঠে আসে, যদি এত বড় ঝুঁকি থাকে, তাহলে বাজার এখনও পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েনি কেন? এর উত্তরে মিশ্র বলেছেন, এখনও অনেক কোম্পানি এবং অর্থনীতির কাছে কিছু মজুত রয়েছে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে উৎপাদন থেমে যায়নি। অনেকেই মনে করছেন এই সংঘাত খুব দ্রুত শেষ হয়ে যাবে। সেই আশাতেই বাজার এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। কিন্তু এই আশা কতদিন টিকবে সেটাই এখন বড় প্রশ্ন, কারণ মজুত চিরকাল থাকে না। প্রতিদিনের সঙ্গে সরবরাহের সমস্যা বাড়তে থাকে, আর একসময় তা মারাত্মক আকার ধারণ করে। ইতিমধ্যেই সেই দ্বিতীয় স্তরের প্রভাব দেখা যেতে শুরু করেছে। রিয়েল এস্টেট ক্ষেত্রে নির্মাণ কাজ দেরি হচ্ছে, কারণ প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে না। খুচরো ব্যবসায় নতুন দোকান খোলার পরিকল্পনা থমকে যাচ্ছে।
গাড়ি শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে কারণ কার্বন ব্ল্যাক এবং এলএনজির মতো গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতি তৈরি হয়েছে। ভারতের ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট। সুরাটের টেক্সটাইল শিল্পে শ্রমিকেরা এলপিজি সিলিন্ডারের অভাবে সমস্যায় পড়ছেন। এই ঘটনা দেখায় কিভাবে একটা আন্তর্জাতিক সংঘাত ধীরে ধীরে স্থানীয় অর্থনীতির গভীরে প্রবেশ করে। এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তার প্রভাব আরও মারাত্মক হতে পারে, কারণ তখন শুধু শিল্প নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও প্রভাবিত হবে। পণ্যের দাম বাড়বে, চাকরির সুযোগ কমবে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বাড়বে। গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস 2008-এর সময়ও আমরা দেখেছি কিভাবে একটা আর্থিক সংকট ধীরে ধীরে পুরো বিশ্বকে গ্রাস করেছিল। আজকের পরিস্থিতি অনেকটাই ভিন্ন হলেও কিছু মৌলিক মিল রয়েছে, বিশেষ করে অনিশ্চয়তা এবং আস্থার সংকট। মিশ্র আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তার মতে এই যুদ্ধ খুব দীর্ঘ সময় ধরে চলবে না, কারণ এর অর্থনৈতিক খরচ এতটাই বেশি যে কোনো দেশই তা বহন করতে পারবে না। তবে এই যুদ্ধ থামার একটা বড় কারণ হতে পারে আর্থিক বাজারের চাপ। অর্থাৎ যখন শেয়ার বাজারে বড় পতন হবে তখন বিনিয়োগকারীরা বড় ক্ষতির মুখে পড়বেন। তখনই সংশ্লিষ্ট দেশগুলোর ওপর চাপ তৈরি হবে যুদ্ধ থামানোর জন্য। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বাজারের পতন শুধুমাত্র একটা অর্থনৈতিক ঘটনা নয়, এটা একটা কূটনৈতিক সংকেত। এই মুহূর্তে বাজার খুব দ্রুত খবরের ওপর প্রতিক্রিয়া দেখাচ্ছে। ভালো খবর এলে বাজার কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, খারাপ খবর এলে আবার পড়ে যাচ্ছে। এই ওঠানামা প্রমাণ করে অনিশ্চয়তা কতটা বেশি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটা জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধ, অন্যদিকে জ্বালানি সংকট, তার সঙ্গে যুক্ত অর্থনৈতিক অনিশ্চয়তা। সবকিছু মিলিয়ে বিশ্ব অর্থনীতি একটা বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে রয়েছে। বিএসসি সেন্সেক্সের পতন সেই পরীক্ষার প্রথম ফলাফল মাত্র। সামনে কি অপেক্ষা করছে সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই পরিস্থিতি সহজে কাটবে না। এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্কতা এবং প্রস্তুতি, কারণ ইতিহাস বলছে মন্দা আসার আগে তার সংকেতগুলো সবসময় পাওয়া যায়। আজকের বাজারের এই অস্থিরতা, জ্বালানি সংকেত, বিনিয়োগকারীদের আতঙ্ক সবকিছুই সেই সংকেতের অংশ। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই সব থেকে বড় হয়ে দাঁড়ায়, এই সংকট কি সত্যি একটা বড় মন্দার দিকে নিয়ে যাবে, নাকি এটা শুধুমাত্র একটা সাময়িক ধাক্কা? এর উত্তর সময় দেবে, কিন্তু যতক্ষণ না সেই উত্তর আসছে ততক্ষণ বিশ্ব অর্থনীতি এক অনিশ্চয়তার ছায়ায় আবদ্ধ থাকবে। আর প্রতিটা বিনিয়োগকারী, প্রতিটা দেশ তাকিয়ে থাকবে বাজারের দিকে, পরবর্তী বড় পরিবর্তনের অপেক্ষায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।